হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে অনেক দেশ রয়েছে আর এই দেশগুলোর মধ্যে প্রায় সব ক্ষেত্রেই অনেক মিল দেখা যায়। কিন্তু জাপান যেন ভিন্ন কোনো গ্রহের এক দেশ, তারা যেন আলাদা কোনো এক জগতে বাস করে। জাপানে এমন অনেক কিছু দেখা যায় যা পুরো পৃথিবী জুড়ে অন্য কোথাও আর দেখা যায় না। আমাদের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি জাপানে এমন কিছু অবিশ্বাস্য প্রচলিত রীতিনীতি এবং ইনভেনশন যা দেখলে আপনি মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে জাপান হয়তোবা অন্য কোনো গ্রহের এক দেশ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, নুডলস খেতে কেনা পছন্দ করে আর নুডলস তো সবথেকে বেশি জনপ্রিয় জাপানে। জাপানের মানুষ নুডলস সকালে বিকেলে রাতে প্রায় সবসময় খেয়ে থাকে। তারা বিভিন্ন ফ্লেভারের নুডলস খেয়ে থাকে। বেশি বেশি নুডলস খাওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন নুডলস দিয়ে গোসল করা হয় তখন কি বলবেন? হ্যাঁ, নুডলস দিয়ে গোসল করা হয়। আর এই গোসল করা হয় জাপানের সাউথ ইস্ট শহর হেকমে। এখানে একটি স্পা রয়েছে যেখানে জাপানের সবথেকে জনপ্রিয় নুডলস রেমেন্স দিয়ে গোসলের সুব্যবস্থা রয়েছে। এখানে নুডলস রান্না করে একটি ট্যাবের মধ্যে সেই নুডলস দিয়ে ভর্তি করা হয়। আর দেখুন কিভাবে জাপানের মানুষ এখানে এসে নুডলস দিয়ে গোসল করে থাকে। তারা বিশ্বাস করে নুডলস দিয়ে গোসল করার পর তাদের স্কিন অনেক ভালো থাকবে, এতে করে তাদের স্কিনে কোনো ক্রিম মাখতে হয় না। তাই স্থানীয় সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষেরা ছুটে আসে নুডলস দিয়ে গোসল করতে। বন্ধুরা, গডজিলা মুভি আমরা প্রায় সবাই দেখেছি, যেখানে দেখা যায় একটি জায়ান্ট লাইজারের আকৃতি আমেরিকার উচ্চতর বিল্ডিংয়ের চাইতে অনেক বেশি। কিন্তু অনেকেই এই গডজিলা মুভির সঠিক ইতিহাস জানে না। আর তাই তো গডজিলা মুভির প্রথম তৈরি করা হয়েছিল জাপানে। এটা তৈরি করা হয়েছিল 1954 সালে। আর এই মুভিতে দেখা গিয়েছিল দৈত্যকার লাইজার জাপানের জিনজিয়ান শহরকে ধ্বংস করছে। আর এই মুভি থেকে অনুপ্রাণিত হয়ে হলিউডের এই মুভিটি তৈরি করা হয়েছিল। গডজিলা জাপানের এতটাই জনপ্রিয় ছিল যে গডজিলাকে 2015 সালে এপ্রিল মাসে জাপানের অফিসিয়ালি সিটিজেন বানানো হয়। এটা দিয়ে তারা প্রমাণ করতে চায় গডজিলা জাপানেরই। শুধু তাই নয়, গডজিলাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি অফিসিয়ালি সেরিমনির আয়োজন করা হয়, যেখানে দেখা যায় জাপানের শহরে একটি মেয়র গডজিলাকে সিটিজেনশিপ প্রদান করছে। শুধু তাই নয়, এই গডজিলাকে সেই জিনজিয়াম শহরের ট্যুরিস্ট অ্যাম্বাসাডার বানানো হয়েছে। আমাদের দেশের চাকরিজীবীরা অফিস টাইম সময় ক্লান্ত হয়ে পড়ে, কারণ তাদেরকে একটানা অনেক কাজ করতে হয়, কোনো রকম বিশ্রামের সুযোগ দেওয়া হয় না। সেই সাথে বসের গালমন্দ তো রয়েছেই। আর এমনটা আমাদের পুরো পৃথিবীতেই দেখা যায়। কিন্তু জাপানের কিছু কোম্পানি এই নিয়মের ব্যতিক্রমভাবেই চলে। তারা তাদের এমপ্লয়ীদেরকে ঘুমানোর সুযোগ করে দেয়। এই সব অফিসে এক্সট্রা রুম রাখা হয় যেখানে এই ধরনের চেয়ার রাখা থাকে। আর এমপ্লয়িরা এখানে এসে 4টের মধ্যে যে কোনো একটা সময়কে 20 থেকে 30 মিনিটের জন্য ঘুমানোর সুযোগ পায়। তাদেরকে এই সুযোগ করে দেওয়া হয়েছে যাতে করে তারা কিছু সময় ঘুমিয়ে শরীরের ক্লান্তি দূর করে পুরো উদ্যোগে আবার নতুন করে কাজ শুরু করতে পারে। প্রতিটি কোম্পানির উচিত জাপানের এই কোম্পানিগুলিকে ফলো করে রেস্ট এরিয়া রাখা। আমাদের পাশে যদি কেউ শব্দ করে কোনো খাবার খায় তাহলে সবাই ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু জাপানের কেউ যদি শব্দ করে খাবার না খায় তাহলে তার দিকে সবাই ভ্রু কুঁচকে তাকায়। কারণ জাপানিজরা মনে করে থাকে কোনো মানুষ তখনই শব্দ করে খাবার খায় যখন তার সেই খাবার খুবই পছন্দ হয়। আর তাই জাপানের রেস্টুরেন্টের কর্মচারী এবং মালিকরা যখন রেস্টুরেন্টে আসার কাস্টমাররা শব্দ করে খায় তখন বেশি খুশি হয়, কারণ তখন তারা জানে যে কাস্টমাররা তাদের খাবার খুবই বেশি উপভোগ করছে। আমরা সবাই জানি কাজে যাওয়ার সময় ঠিক সময় মতন যানবাহনে উঠতে পারাটা কতটা জরুরি, কর্মস্থলে যাতে করে একজন মানুষ ঠিক সময় মতন পৌঁছাতে পারে। তাই জাপানে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। জাপানের মানুষেরা বেশিরভাগ ট্রেন করে কর্মস্থলে যাতায়াত করে থাকে। ট্রেনে উঠতে এবং নামতে প্যাসেঞ্জারের যাতে কোনো দেরি না হয় সেই জন্য এই ধরনের পুশার হায়ার করা হয়ে থাকে, যাতে করে তারা মানুষকে ধাক্কা দিয়ে খুবই দ্রুত ট্রেনের মধ্যে ঢুকে দিতে পারে। আর এমনটা জাপানের ট্রেনগুলিতে সময় মতো গন্তব্য পৌঁছানোর জন্য ব্যাপকভাবে সাহায্য করে। তরমুজের কথা শুনলেই আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে গোলাকার বড় আকৃতির একটি ফল, কিন্তু জাপানের ভিন্ন কিছু দেখা যায়। সেখানে আপনি গোলাকার তরমুজ তো দেখতেই পারবেন, সেই সাথে দেখতে পাবেন এমন চতুর্ভুজ আকৃতির তরমুজ। এই জাতীয় তরমুজ 70 দশকে একজন গ্রাফিক ডিজাইনার ইনভেন্ট করেছিল, যাতে করে এটাকে ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে ফিট করে রাখা যায়। কারণ এই সাইজের তরমুজ ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে রাখা যায় না। তাই জাপানের সেই ইনভেন্টার এমন অদ্ভুত আকৃতির একটি তরমুজ ইনভেন্ট করেছিল, অর্থাৎ তরমুজের আকৃতি পরিবর্তন করে ফেলেছিল। আসলে এমনটা জাপান ছাড়া অন্য কোথাও দেখা অনেক দুর্লভ। আমরা কোনো রেস্টুরেন্টে গেলে এই ধরনের ফুড দেখে থাকি যা মানুষকে আকর্ষণ করার জন্য শো করে রাখা হয়ে থাকে, কিন্তু জাপানে মানুষকে একটু ভিন্নভাবে আকর্ষণ করার চেষ্টা করা হয়ে থাকে। তারা ফেক ফুড তৈরি করে যা দেখে রিয়েল ফুড বলে মনে হয়। তারা এইসব খাবার তৈরি করে থাকে প্লাস্টিক এবং আরও বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে। আর এগুলি দেখে ক্রেতারা এতটাই আকর্ষিত হয়ে পড়ে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এগুলি চোখে পড়লে তারা রেস্টুরেন্টে প্রবেশ না করে থাকতে পারে না।
আমরা সাধারণত বাড়ি এবং সাইকেল পার্কিং করা অবস্থায় দেখতে পাই, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে জাপানে শুধুমাত্র গাড়ি এবং সাইকেল নয়, সেখানে ছাতা রাখার জন্য আলাদা পার্কিং লটের ব্যবস্থা করা হয় এবং সেটাও প্রায় প্রতিটা বিল্ডিংয়ে। জাপানে বেশিরভাগ সময় বৃষ্টি পড়তে থাকে, তাই ছাতার জলেতে যাতে বিল্ডিংয়ের অভ্যন্তরে কোনো পরিবেশ নষ্ট না হয় সেজন্য ছাতা রাখার জন্য স্পেশাল একটি জায়গা রাখা হয়, যেখানে মানুষ তাদের ছাতা রেখে তালা মেরে নিশ্চিন্তে কাজে মনোযোগী হতে পারে। 19 শতকের মাঝামাঝি সময় কিছু রিসার্চার অকর্মীয় সীমা আইল্যান্ডে কিছু খরগোশ নিয়ে আসে। হঠাৎ করে তারা এই খরগোশগুলিকে সেই আইল্যান্ডে মুক্ত করে দেয়। আস্তে আস্তে সেই সকল খরগোশ বংশবিস্তার করে, আজ তারা পুরো আইল্যান্ডে ছড়িয়ে পড়েছে। এখানে অন্যান্য প্রাণী এবং মানুষের থেকে খরগোশের সংখ্যা অনেক বেশি, আর তাই এই আইল্যান্ডকে এখনও র্যাবিট আইল্যান্ড বলে ডাকা হয়ে থাকে। এখানে বিপুল সংখ্যক ট্যুরিস্ট এই খরগোশগুলোর সাথে সময় কাটানোর জন্য ছুটে আসে। যেখানে আমাদের দেশের মতন দেশে ট্রেন যদি আধা ঘন্টা বা 1 ঘন্টাও দেরি করে আসে তাহলে আমাদের কিছু বলার থাকে না বা কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না, কিন্তু জানলে অবাক হবেন জাপানের কোনো ট্রেন যদি স্টেশনে 5 মিনিটের বেশি দেরি করে তবে সেটা জাপানের জাতীয় পত্রিকাগুলিতে হেডলাইন আকারে ছাপা হয়। অর্থাৎ পুরো জাপান জেনে যায় যে কোন ট্রেন তার গন্তব্যতে লেটে পৌঁছাবে, কারণ জাপানের মানুষেরা সময়কে খুবই গুরুত্ব দিয়ে থাকে আর সেখানে বেশিরভাগ মানুষই ট্রেনে যাতায়াত করে। দেরিতে পৌঁছানোর জন্য কর্তৃপক্ষ প্যাসেঞ্জারদেরকে সরিও বলে থাকে। ভেন্টিং মেশিন সম্পর্কে আমরা প্রায় সবাই জানি, কারণ এটা আমাদের পুরো পৃথিবীতে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই ভেন্টিং মেশিনের আইডিয়া জাপান থেকে এসেছে আর তাই বলা যায় জাপানে ভেন্টিং মেশিনের সংখ্যা সবথেকে বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আমাদের পৃথিবীতে যত ভেন্ডিং মেশিন আছে তার চাইতেও বেশি শুধুমাত্র জাপানেই থাকতে হবে? জানলে অবাক হবেন জাপানের প্রায় 5 মিলিয়নেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। জাপানের প্রায় প্রতিটি অলিতে গলিতে এই ভেন্ডিং মেশিন দেখতে পাওয়া যায় আর এটা তাদের সময়কে অনেক সাশ্রয় করে থাকে। আমাদের পাশে যদি কেউ বেসুরা গলায় গান গাইতে থাকে তাহলে আমরা সবাই তার উপরে ক্ষিপ্ত হয়ে যাই, কিন্তু জাপানের সেই সকল বেসুরা গলার অধিকারী মানুষদেরকে ইমোশনকে যথেষ্ট মূল্যায়ন করে এবং এই জন্য এক ধরনের বিশেষ কারোয়াকেও তৈরি করা হয়েছে, যা দিয়ে সে কেবল নিজের গান নিজেই গাইবে এবং নিজেই শুনতে পারবে। এতে করে অন্য কেউ ডিস্টার্ব ফিল করবে না, কারণ এই কারোয়াকে সম্পূর্ণ সাউন্ড হেডফোনে গিয়ে নিজের কানেই পৌঁছায় আর সেই সাউন্ড কেবলমাত্র গায়ক একাই শুনতে পায়। জাপানে প্রায় সব কিছুতেই ভিন্ন রকমের ইনভেনশন দেখতে পাওয়া যায়, এমনকি তারা এই ধরনের সিমগুলিতেও ইনভেনশন অ্যাড করেছে। জাপানিজরা তাদের মেশিনের নিচে এই ধরনের একটি সিস্টেম রাখে যাতে করে হাত ধোয়ার ফলে সৃষ্টি হওয়া পানি এবং নোংরা পানি কোমরের ফ্লাশ চেম্বারে গিয়ে জমা হয় আর পরবর্তীতে সেই পানি দ্বারা যেন পাস করা সম্ভব হয়। এতে করে ব্যবহার করা পানি রিউজ করা যায় এবং সেই সাথে বিশুদ্ধ পানির অপচয় রোধ করা সম্ভব হয়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং, রহস্যজনক এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।